আসসালামু আলাইকুম। আমি সারা। আজকে তোমাদের গুচ্ছের জন্য অণুজীব অধ্যায়টি সলভ করে দিব। অর্থাৎ আমাদের গুচ্ছ গুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে 9 তারিখ। তো ওই পরীক্ষাটার অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য অণুজীব অধ্যায় থেকে কি কি পড়বা, কিভাবে পড়বা, কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করবা, সেসব বিস্তারিত আজকের অণুজীব ক্লাসে আলোচনা করব। তো চলো আমরা কোশ্চেন ব্যাংক সলভ শুরু করে দিই। তো আমাদের অণুজীব অধ্যায়ের শুরুতেই যে টপিকটা থাকে সেটা হচ্ছে ভাইরাস। অর্থাৎ এখান থেকে আমি সবসময় বলবো যে বায়োলজির জন্য তোমরা হচ্ছে যেভাবে পড়বা, নেটওয়ার্ক বইটা খুলবা, খুলে দেখবে এই যে প্রথমে কিছু টপিক দেওয়া আছে, রিভিশন টপিক। এই টপিকগুলো অবশ্যই পড়বা, কেননা এখান থেকে কমন আসে। এরপর তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আসো তাদের তো আমরা রিভিশন নোট সিক্রেট ফাইল দিব, তোমরা সেখান থেকেও পড়বা। আর যারা হচ্ছে নেই তারা নেটওয়ার্কের এই বইটা থেকেও পড়তে পারো, তার জন্য হেল্পফুল। তো আমরা প্রথমে এখান থেকে কিছু বেসিক জিনিস প্রথমে সলভ করব, অর্থাৎ কিছু বেসিক আমরা সলভ করব। এরপরে হচ্ছে আমরা কোশ্চেন সলভে যাব। তো এখানে যে বেসিক জিনিসগুলো আছে, অর্থাৎ ভাইরাস অর্থ, ভাইরাস অর্থ হচ্ছে বিষ। এবং ভাইরাস দুইটা জিনিসের সমন্বয়ে তৈরি, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। এই নিউক্লিক অ্যাসিডটা থাকে ভাইরাসের কেন্দ্রে এবং ভাইরাসের আবরণীতে থাকে প্রোটিন। এই নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে মূলত ভাইরাস গঠিত। ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক জীব। এই অতি কথাটা মনে রাখতে হবে। অতি আণুবীক্ষণিক জীব বললে বা অতি আণুবীক্ষণিক বস্তু বললে সেটা হবে ভাইরাস। আর যদি থাকতো আণুবীক্ষণিক জীব, যদি বলতো আণুবীক্ষণিক জীব এবং এই অতি কথাটা থাকতো না, তাহলে সেটা হয়ে যেত ব্যাকটেরিয়া। সেটা হইতো ব্যাকটেরিয়া। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো, ভিরিয়ন অর্থাৎ সংক্রমণ ক্ষমতা সম্পন্ন যে ভাইরাস সেটাকে বলা হয় ভিরিয়ন। আর সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে বলা হয় নিউক্লিয় ক্যাপসিড। এটা আমরা একটু বইয়ের থেকে দেখি, চলো। ভাইরাস নিয়ে যদি কারোর অর্থাৎ অণুজীব অধ্যায় যদি কারোর বেসিকে প্রবলেম থেকে থাকে, তাহলে একাডেমিক স্ট্যান্ডার্ড ক্লাস আছে ইউটিউবে, সেখান থেকে দেখে নিতে পারো ক্লাসটা। ওখানে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুইটা ভালোভাবে দেওয়া আছে। ব্যাকটেরিয়া ক্লাসটা মনে হয় এখন আপলোড করা হয় নাই, করে দিব খুব তাড়াতাড়ি। তো যদি কারোর একেবারে বেসিকে প্রবলেম থাকে যে তুমি একাডেমিক স্টাইলে ক্লাসগুলো করতে চাও, যেহেতু পর্যাপ্ত সময় আছে এখনো, তুমি চাইলে ক্লাস করতে পারো। তো সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। আর আজকে হচ্ছে আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখাই দিব আর হচ্ছে কোশ্চেন সলভ করবো। খেয়াল করো, আমরা হচ্ছে এই জিনিসটাই খুঁজছিলাম এতক্ষণ। অর্থাৎ ভিরিয়ন, ভিরিয়নটা কি? সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ ভাইরাসকে বলা হয় ভিরিয়ন এবং সংক্রমণ ক্ষমতা বিহীন ভাইরাসকে বলে নিউক্লিয় ক্যাপসিড। সংক্রমণ ক্ষমতা বিহীন, যদি তার সংক্রমণ ক্ষমতা না থাকে, যদি সংক্রমণ ক্ষমতা না থাকে অর্থাৎ বিহীন, ভাইরাসকে বলা হয় নিউক্লিয় ক্যাপসিড। আর সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাসকে বলা হয়, সম্পূর্ণ ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে বলা হয় ভিরিয়ন। এই দুইটা টপিক মনে রাখতে হবে, একটা হচ্ছে ভিরিয়ন আর একটা হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। আর ভিরিয়নের উদাহরণ গুলা দেখো। আচ্ছা, ভিরিয়নের উদাহরণ নেই, ভিরোয়েডস এর কিছু উদাহরণ আছে, খেয়াল করো। ভিরোয়েডস এটা হচ্ছে একটা সংক্রামক আরএনএ ভাইরাস। তো এই ভিরোয়েডস এর কিছু উদাহরণ আছে যেগুলো হচ্ছে লাগে, যেমন হচ্ছে হেপাটাইটিস ডি, নারিকেল গাছের ক্যাডাং রোগ। এই দুইটা হচ্ছে
ভিরোয়েটস এর মাধ্যমে হয়, আর একটা হচ্ছে উদ্ভিদ, কেবলমাত্র উদ্ভিদেই ভিরোয়েটস পাওয়া যায়। তাহলে এখান থেকে তিনটা জিনিস মনে রাখতে হবে তোমার, যে উদ্ভিদেই হচ্ছে ভিরোয়েটস পাওয়া যায়, আর একটা হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাসের কারণ হচ্ছে ভিরোয়েটস, এবং নারিকেলের ক্যাডাং রোগ সৃষ্টি করে এই ভিরোয়েটস। এখন এই তিনটা জিনিস কিভাবে মনে রাখবা, দেখো তিনটা জিনিস তুমি এই ড দিয়ে মনে রাখবা। তিনটা জিনিস মনে রাখবা এই ড দিয়ে, অর্থাৎ ভিরিওটস। এই যে ভিরিওটস খেয়াল করো, ভিরিওটস খেয়াল করো, ড আছে, ভিরিওটস এ ড আছে। এই যে ডটা এটা ভিরিওটস এ আছে। তারপর নারিকেল গাছের ক্যাডাং রোগ, এই যে ক্যাডাং এ দেখো ড আছে। এই যে ডটা কোথায় আছে, এই ক্যাডাং এ আছে। এরপর আছে হেপাটাইটিস ডি, এই ডটা কিন্তু এই হেপাটাইটিস ডি তেও আছে, অর্থাৎ ভিরিওটস, ভিরিয়েটস, নারিকেলের ক্যাডাং এবং হেপাটাইটিস ডি, এই তিনটা ড আছে হচ্ছে ভিরিওটস এর মধ্যে। আরেকটা কি, উদ্ভিদ, কেবলমাত্র উদ্ভিদেই ভিরিওটস পাওয়া যায়। তাহলে উদ্ভিদ তুমি কিভাবে বানাবা, এই ডটার উপরে একটা ঢেউ দিয়ে দিবা, একটা নদীর ঢেউ এঁকে দিলে হয়ে যাবে উদ্ভিদ, অর্থাৎ উদ্ভিদে ভিরিওটস পাওয়া যায়। তাহলে এইভাবে ভিরিওটস কোথায় পাওয়া যায় এটা একটু মনে রাখবা, এটা পরীক্ষাতে আসে। এরপরে প্রিয়ন্স থেকে যে জিনিসটা তোমার পড়তে হবে, যে এটা হচ্ছে সংক্রামক প্রোটিন ফাইব্রিল, অর্থাৎ প্রিয়ন্স হচ্ছে সংক্রামক প্রোটিন ফাইব্রিল। আর ছাগলের স্কার্ফি রোগ এবং ম্যাটকাও রোগ প্রিয়ন্স দ্বারা হয়ে থাকে। এটা মনে রাখবা যে প্রিয়ন্সটা হয় হচ্ছে প্রাণীতে, প্রিয়ন্সটা হয় হচ্ছে প্রাণীতে। দেখো প্রিয়ন্স এটা লিখতেছে আমরা কিভাবে, পয় র ফালা, তো পয় র ফালা দিয়ে মনে রাখবা এটা প্রাণীতে হয়, এবং পয় র ফালা দিয়ে আরেকটা জিনিস মনে রাখবা যে এটা প্রোটিন ফাইব্রিল। ঠিক আছে, তো এটা প্রাণীতে হয়, তার মানে এটা ছাগলের হয়, গরুর হয় ম্যাটকাও, এবং মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পুরু রোগ হয়। ঠিক আছে, এই তিনটা জিনিস প্রিয়ন্স থেকে মনে রাখলেই এনাফ। এরপরে চলো আমরা আবার নেটওয়ার্ক বইতে ফিরে যাই। তো এটা আমরা তো বই থেকে পড়েই ফেললাম, এখানে যা আছে আমরা বই থেকে পড়ে নিছি। এরপরে চলো ভাইরাসের শ্রেণীবিভাগ, অর্থাৎ ভাইরাসের আকার, ভাইরাসের আকার। এখন ভাইরাসের আকারটা আমরা চলো বই থেকেই পড়ি। দেখো এই পেজটা থেকে সবসময় কোশ্চেন আসে, এমন কোনো পরীক্ষা মনে হয় নাই, মানে ভাইরাস থেকে যদি কোশ্চেন আসে এই পেজ থেকে, এই যে এই পেজটা, এই পেজ থেকে কোশ্চেন আসার সম্ভাবনাই হচ্ছে সব থেকে বেশি। এগুলা হচ্ছে আমি ওই একাডেমিক স্টাইলে কিছু ক্লাস নিয়েছিলাম, সেখানেও বলছি। তো এটা যেহেতু গুচ্ছের ক্লাস, অনেকে হয়তো ওই একাডেমিক ক্লাস আবার দেখা টাইম ওয়েস্ট মনে করতে পারো, তো এই ক্লাসে বলে দিচ্ছি। তো আকৃতি অনুযায়ী ভাইরাসের যে শ্রেণীবিভাগ গুলা, একটা হচ্ছে দণ্ডাকার। দণ্ডাকার কোনগুলা, টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি, আলফা আলফা মোজাইক ভাইরাস, আর একটা মাম্পস ভাইরাস। এটাকে আমরা মনে রাখবো এটিএম দিয়ে, কি দিয়ে, এটিএম দিয়ে মনে রাখবো। যে আমরা এটিএম মেশিন কি দেখি, এরকম দণ্ডাকার দেখি না, এটিএম মেশিন এরকম কিন্তু দণ্ডাকার থাকে। তো এটিএম মেশিন নিজে যেহেতু দণ্ডাকার, একটা দণ্ডের মতো, এরকম একটা দণ্ডের মতো থাকে, সেই কারণে এটিএম দিয়ে আমরা মনে রাখবো দণ্ডাকার ভাইরাস। এইখানে এতে, হ্যাঁ, এতে হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস, টি তে হচ্ছে টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস, আর এম তে হচ্ছে মামস ভাইরাস। এভাবে এটিএম দিয়ে আমরা মনে রাখবো দণ্ডাকার ভাইরাস। এরপরে চলো আমরা পরের টুকুতে যাই। গোলাকার ভাইরাস, গোলাকার হচ্ছে পোলিও, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু। পোলিও, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু। এটা আমি অন্যভাবে একটু মনে রাখি, যে পোলিও, খেয়াল করো এখানে আছে ও, অর্থাৎ ও মানে গোলাকার, ও মানে হচ্ছে গোলাকার। আর এটা হচ্ছে ডেঙ্গু, এটাও মনে করো যে ও, হ্যাঁ, ডেঙ্গু এটাও যদি আমি উচ্চারণ করি অনেক সময় রুস্যকার কিন্তু ও এর মতো উচ্চারণ হয়, এটাও মনে রাখতে পারো এভাবে যে গোলাকার। হ্যাঁ, আর টিআইভি, এইচআইভি দুইটা প্রায় সেম না, দুইটাতেই কিন্তু আইভি আছে। এটা হচ্ছে গোলাকার, এভাবে মনে রাখতে পারো। আর এভাবে যদি কঠিন লাগে তাহলে যার একটা ট্রিক্স আছে, যে টিপু পিএইচডি, এখানে টিআই তে হচ্ছে টিআইভি, পি তে হচ্ছে পোলিও ভাইরাস, এইচ এ হচ্ছে এইচআইভি ভাইরাস, ডি তে হচ্ছে ডেঙ্গু। তো টিপু
পিএইচডি করেছে। এটা দিয়ে মনে রাখতে পারো। এরপর দেখো ক্ষেত্রাকার বা বহুভুজাকার, এটা হচ্ছে পাউরুটির মতো আকৃতি। এই আকৃতি কেমন? পাউরুটি। এই পাউরুটি আকৃতি ভাইরাস হচ্ছে দুইটা, একটা হচ্ছে হার্পিস আর একটা হচ্ছে ভ্যাকসিনিয়া। মনে রাখো যে হাভা পাউরুটি খায়। হাভা আমরা বলি না হাভা গো, বা একটা ছেলে এরকম বলি না, হাভা মানে বোকা। ওইটা দিয়ে মনে রাখো যে হাভা হাভা পাউরুটি খায়। তো হাতে হচ্ছে হার্পিস, ভাতে হচ্ছে ভ্যাকসিনিয়া। এরপরে দেখো ব্যাঙাচি আঁকা। ব্যাঙাচি মানে কি? ব্যাঙাচি মানে কি? এই যে এখানে ছবি আছে, ছবি কি উপরে নাকি? হ্যাঁ এখানে, এই যে এগুলো হচ্ছে ব্যাঙাচি আঁকা। অনেকে ব্যাঙাচি নাম মনে করে, মানে ব্যাঙাচি শুনে মনে করে যে ব্যাঙের ছাতা। এটা ব্যাঙের ছাতা না, এটা হচ্ছে ব্যাঙাচি। ব্যাঙাচি মিন্স ব্যাঙের বাচ্চা। ব্যাঙের বাচ্চা, ব্যাঙাচি মানে হচ্ছে ব্যাঙের বাচ্চা, অর্থাৎ ব্যাঙের বাচ্চাকে বলা হয় ব্যাঙাচি। তো ব্যাঙের বাচ্চা যখন প্রথম হয়, মানে প্রথম জন্ম নেয়, তখন হচ্ছে সে অনেকটা এইরকম আকৃতির থাকে। তো এগুলাই হচ্ছে ব্যাঙাচি। তো ব্যাঙাচি আকৃতি আমি কিভাবে মনে রাখবো দেখো। ব্যাঙাচি আকৃতি আমরা মনে রাখবো টি দি, টি দি। আবার অনেকে যদি ব্যাঙাচিকে মনে রাখো যে ব্যাঙের ছাতা, মনে করো ব্যাঙের ছাতাটা কিরকম হয়, এরকম হয় অনেকটা। তো এইভাবে মনে রাখতে পারো যে টি দি, অর্থাৎ টি দিয়ে যেগুলো আছে T2, T4, T6, এগুলা হচ্ছে ভাইরাস। টি দিয়ে যেগুলো আছে বলতে কিন্তু আবার টিআইভি টিএমভি না। টি দিয়ে বলতে কিন্তু আবার টিআইভি টিএমভি না, অর্থাৎ T2, T4, T6 এগুলা হচ্ছে ব্যাঙাচি আকৃতি, অর্থাৎ টি জোড় সিরিজ যেগুলো আছে সেগুলো। ঠিক আছে। তো হ্যাঁ মনে রাখতে পারো যে ব্যাঙের ছাতার মতো দেখতে, কিন্তু ব্যাঙাচি মানে কিন্তু ব্যাঙের ছাতা না, ব্যাঙাচি মানে হচ্ছে ব্যাঙের বাচ্চা। এরপরে দেখো সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার, এটা মনে রাখবা যে ইবোলা ভাইরাস এবং মটরের স্ট্রিক ভাইরাস। এটা মনে রাখার তেমন কোনো টেকনিক নাই, এটা মানে এই দুইটা একটু মুখস্থ করে নিয়েছো, ইবোলা ভাইরাস আর একটা হচ্ছে মটরের স্ট্রিক ভাইরাস। এরপর দেখো ডিম্বাকার ভাইরাস, এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। এটা মনে রাখো যে ফু, ফু, হ্যাঁ ইনফ্লুয়েঞ্জা মানে হচ্ছে ফু। এই যে ইনফ্লুয়েঞ্জার মনে করো ফু। এখন আমরা যখন ডিম খাই, হ্যাঁ যখন ডিম খাই, ডিমটা যদি গরম হয় তখন একটু ফু দিয়ে খাই। ডিম যখন গরম হয় আমরা ডিমের উপর কি দিই? ফু দিই। ফু দিয়ে ঠান্ডা করে ওই ডিমটা খাই। তো মনে রাখো যে ডিম বাকার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আশা করি এগুলা পারবা, এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে পারবা। তো চলো এবার হচ্ছে আমরা আরেকটা টপিক জানি, যে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাসে কিন্তু যে কোনো একটা থাকে, যে কোনো একটা থাকে। হয় ডিএনএ থাকে, না হলে আরএনএ থাকে, যে কোনো একটা। কখনোই কোনো ভাইরাসে দুইটা জিনিস থাকবে না, হয় ডিএনএ থাকবে না হয় আরএনএ থাকবে। তো আমরা ডিএনএ ভাইরাস কোনটা, অর্থাৎ যেটার মধ্যে ডিএনএ থাকে, নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে, সেটাকে বলে ডিএনএ ভাইরাস। আর যেটাকে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে সেটাকে বলে আরএনএ ভাইরাস। তো নিউক্লিক অ্যাসিডটা কোথায় থাকে? নিউক্লিক অ্যাসিড কিন্তু ভাইরাসের কেন্দ্রে থাকে। নিউক্লিক অ্যাসিড কিন্তু থাকে ভাইরাসের কেন্দ্রে, আর প্রোটিনটা থাকে ভাইরাসের আবরণীতে। আশা করি জানো। এখন এই নামগুলো কিভাবে মনে রাখবো? এই নামগুলো অনেকে ছন্দ দিয়ে মনে রাখে, আমি একটা সহজ ভাষায় বলি, খেয়াল করো। যদি এমন কোন নাম যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসি, আরএনএ, হ্যাঁ আরএনএ ভাইরাস গুলা হচ্ছে আমরা, তার আমি অন্য কালি দিয়ে লিখি এটা। আরএনএ ভাইরাস হচ্ছে আমরা যেগুলো ছোটবেলা থেকে শুনে আসতেছি, যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, যেমন খেয়াল করো টিএমভি। হ্যাঁ টিএমভি এটা কিন্তু আমরা অনেক ছোটবেলা থেকেই পড়তেছি। টিএমভি কিন্তু ছোটবেলা থেকে পড়তেছি, বা ছোট ক্লাসে, বা টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস, তামাকের মোজাইক ভাইরাস, এটা কিন্তু ইন্টারের পড়া না। এটা আগে থেকে আমরা পড়ে আসতেছি এবং শুনতেছি। এইচআইভি এটা কিন্তু ক্লাস 8-এর পড়া, ক্লাস 8-এর ধর্ম বইয়ের মধ্যে। মানে ক্লাস 8-এ না কোন ক্লাসে জানি আমি ধর্ম বইতে প্রথম পড়ছিলাম এইচআইভি। তারপর ডেঙ্গু, প্রতিনিয়ত তো আমরা খবরে ডেঙ্গু শুনেই থাকি, সবসময় ডেঙ্গু কিন্তু খবরে বলতেই থাকে যে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে বা এখন একটু কমে এসেছে, এরকম ডেঙ্গু পরিচিত নাম। পোলিও, ছোটবেলা থেকে পোলিওর টিকা খাই, মানে সবাই তো টিকা খায় বা দেয় যাই হোক।
তো পোলিও কিন্তু সবাই ছোটবেলা থেকে শুনে আসতেছে। তারপর মামস, অনেকেরই মামস হয়েছে ঠান্ডা লেগে, তো সবাই শুনে আসতেছে অনেকটাই। র্যাবিস, তারপর নোভেল করোনা, এগুলা কিন্তু আমরা সবাই ছোটবেলা থেকে শুনতেছি। তো যেই শব্দগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, অতি পরিচিত, হ্যাঁ, ছোটবেলা থেকে শুনে আসতেছি, সেইগুলাই হচ্ছে আরএনএ ভাইরাস। আশা করি ক্লিয়ার। আমার মনে হয় কোনো ছন্দ দিয়ে মনে রাখার দরকার নাই। এভাবে মনে রাখবা, যেই শব্দগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি সেগুলোই আরএনএ ভাইরাস। আশা করি সবার মনে থাকবে। বেশি ছন্দ দিয়ে মনে রাখতে গেলে ঝামেলা হয়, তো এভাবে মনে রাখাটাই বেটার। এরপর দেখো ডিএনএ ভাইরাস, হ্যাঁ, এরপরে খেয়াল করো ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসের মধ্যে আছে টি2 ভাইরাস, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, টিআইভি, এডিনো হার্পিক সিমপ্লেক্স। এই নামগুলো এতটা কঠিন যে উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়। ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, এডিনো হার্পিক সিমপ্লেক্স, উচ্চারণ করতে দাঁত ভেঙে যাচ্ছে। আবার আমরা কিন্তু এগুলা আগে থেকে শুনি নাই, মানে ছোটবেলা থেকে নামটা শুনে আসছি এমন না। এই ইন্টারে উঠে হচ্ছে নতুন শুনছি নামগুলা নতুন। এই কারণে যেগুলো নতুন এগুলা হচ্ছে ডিএনএ ভাইরাস, যেগুলা নতুন ওইগুলা ডিএনএ ভাইরাস। এরপর চলো গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমরা কি জানি ডিএনএ হয় দ্বিসূত্র। এই একটা মানে ডিএনএ হচ্ছে দ্বিসূত্র। ডিএনএ হয় এরকম, এই একটা থাকে এর উপর দিয়ে আর একটা, হ্যাঁ, এরকম দ্বিসূত্র ডিএনএ হয়। কিন্তু ডিএনএটা এক সূত্রক হয় কিছু ভাইরাসের মধ্যে, যেমন দেখো কলিফাস M13 কলিফাস, এই ভাইরাসের ডিএনএ হচ্ছে এক সূত্র। আবার আরএনএ কিন্তু এক সূত্রক হয়, কিন্তু কিছু ভাইরাসের আরএনএ আছে দ্বিসূত্রক, সেটা হচ্ছে রিও ভাইরাস এবং ধানের বামন রোগের ভাইরাস। যাই হোক, এখান থেকে এতটুকু করে রেখো। এবার চলো আমরা নেটওয়ার্ক বইতে ফিরে দেখি। তো এই যে দেখো, এখানে ডিএনএ ভাইরাস মনে রাখার জন্য একটা ছন্দ দিছে। আমি কিন্তু বলে দিয়েছি ছন্দ দরকার নাই, তোমরা ওভাবে বুঝতে পারবা যে যে নামগুলো তোমরা ছোটবেলায় বা আগে কখনো শোনো নাই, কঠিন, ওইগুলোই হচ্ছে ডিএনএ ভাইরাস। এরপর চলো আরেকটা কথা বলে দিই তোমাদের। এই যে নেটওয়ার্ক বই খুললে দেখবা, এই যে এখান থেকে অ্যাটাগলেটস অ্যাটাগলেটস অনেকগুলা টপিক দেওয়া থাকে, রিভিশনের জন্য অনেক ভালো। রিভিশনের জন্য এই যে টপিক গুলা, এই যে এখানে যে লেখা আছে, হ্যাঁ, এগুলা অনেক ভালো। এই যে এগুলা, এই যে এগুলা অর্থাৎ এই যে এরকম করে যে আছে পুরাটা বইয়ে সবগুলো অধ্যায় এরকম কিছু কুইক রিভিশনের জন্য দেওয়া আছে। এভাবে মানে তুমি জাস্ট পড়বা আর উত্তরটা পড়বা, ঠিক আছে? কিন্তু এটার একটা খারাপ দিক কি জানো? এটার একটা খারাপ দিক আমি এখানে লিখে দিলাম। এখানে অনেক ভুল থাকে, অসংখ্য ভুল থাকে। আমি আমার সময় যখন গুচ্ছের জন্য পড়ছি, আমি পুরা প্যাচ লাগাই ফেলছিলাম। মানে মেইন বইয়ের বিভিন্ন তথ্যের সাথে এদের তথ্য মেলে না, ভুল থাকে, প্রচুর ভুল থাকে। তারপর আমি তখন তো মানে আমার তো তখন চ্যানেল ছিল না। আমি হচ্ছে বিভিন্ন মানে টেলিগ্রাম গ্রুপে বা পরিচিতদের জিজ্ঞেস করতাম যে ভাইয়া এইটার তো উত্তর এখানে এই দেওয়া, কিন্তু বইতে তো এটা নাই, এটা কি ঠিক আছে না ভুল আছে? তখন তারা বলতো যে এটা ভুল আছে। অর্থাৎ এই যে এইখানে যে টপিক গুলা দেওয়া আছে, হ্যাঁ, এগুলা আমি বলে দিলাম, এগুলা ভুল থাকে। এখন কি করবা? এখন পড়বা নাকি পড়বা না সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। কিন্তু আমি ওই যে বললাম, তুমি যদি পড়ো তাহলে একটু বই ঘেটে, হ্যাঁ, বই ঘেটে তারপরে পড়বা। তুমি পড়ো সমস্যা নাই, কিন্তু বই ঘেটে, মেইন বুক ঘেটে তারপরে পড়বা। এমনিতে যদি অন্ধভাবে যদি তুমি এগুলা পড়তে যাও তাহলে কিন্তু প্রচুর ভুল পাবা। আবার এগুলা মানে গুরুত্বপূর্ণ আছে, মানে সব লাইন তো আর ভুল না, কিন্তু ফাঁকে ফাঁকে মনে করো 100টা লাইনের মধ্যে একটা লাইন ভুল। তখন ওই একটা লাইন যদি ভুল তুমি পড়ো, হঠাৎ বাই চান্স মনে করো এটা পরীক্ষায় চলে আসলো, তুমি ওইটা ভুল দিয়ে দিলা, তখন তোমার আফসোস লাগবে না? এই কারণে বলতেছি। আর যদি তোমার মনে হয় যে এগুলো অনেক গুরুত্বপূর্ণ, আমি পড়ে যাই, তুমি পড়ে যাও, সমস্যা নেই, তুমি পড়ো, কিন্তু কেয়ারফুলি পড়ো, ঠিক আছে? তুমি কেয়ারফুলি পড়ো, একটু বইয়ের সাথে মিলাই মিলাই পড়ো যে ঠিক আছে কিনা। অন্ধভাবে পড়ো না যে ভুল দেওয়া আছে উত্তর, তুমি ভুলটাই পড়লে, ঠিক আছে? আমি কিসের কথা বললাম? এই শর্ট কোশ্চেন গুলার কথা বললাম। এমসিকিউ তে কিন্তু আবার কোনো ভুল নাই, কেউ আবার মনে করো না যে এমসিকিউ তে ভুলের কথা বলছি। এমসিকিউ সঠিক, এমসিকিউ, হ্যাঁ, লিখে দিই, এমসিকিউ
এমসিকিউ সঠিক, এমসিকিউ তে কোনো ভুল নাই। ভুল আছে ওই যে শর্ট কোশ্চেনের মতো দিয়ে রাখছে যে কুইক রিভিশন, ওইগুলোতে ভুল আছে। আচ্ছা যাই হোক। এরপর চলো আমরা কোশ্চেন ব্যাংক সলভে যাই। পেপে রিং স্পট ভাইরাস। আচ্ছা, আমরা এখানে শুধু ভাইরাসটা করলাম না, এখানে মানে সব পৃষ্ঠা দেওয়া নেই পিডিএফ এ, যে 47-এর পরে 550 নাম্বার পেজ। আচ্ছা সমস্যা নেই, আমরা কোশ্চেন ব্যাংক সলভ করে ওখান থেকে আমি বই ধরে ধরে পড়ে দিই। এরপর দেখো, পেপে রিং স্পট ভাইরাস কোন পতঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করেছে? এফিড। এফিড পতঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করে। এফিডটা মানে হচ্ছে মাছি টাইপের। এফিড হচ্ছে মাছি টাইপের। দাঁড়াও তোমাদের দেখাই পেপে রিং স্পট ভাইরাস। এই পিডিএফ গুলো আসতে তো টাইম লাগে, সাদা হয়ে থাকে পেজ। এই যে পেপে রিং স্পট ভাইরাস, দেখো এই যে। এই রোগের কারণটা জেনে রাখো যে পেপে রিং স্পট ভাইরাস এটা হয় হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস বা পিআরএসভি নামে পরিচিত একটা ভাইরাসের কারণে। এই জিনিসটা একটু মনে রাখো, যেহেতু একবার কোশ্চেন আসছে, এখান থেকে আসতেও পারে। তবে ততটাও যে একেবারে এই টপিক থেকে আসছে বলে পরের বারও এই টপিক থেকে আসবে বুঝছে কিন্তু এরকম না। এরপরও যেহেতু আসছে একটু দেখে রাখো। তো এই যে এখানে আছে যে জাপ পোকা এবং সাদা মাছি, মেলন অ্যাফিড, এটার মাধ্যমেই হচ্ছে পেঁপের গাছে রিং স্পট ভাইরাসের বিস্তার বা সংক্রমিত হয়। ঠিক আছে, অর্থাৎ আক্রান্ত উদ্ভিদ, যে উদ্ভিদে পেঁপে রিং স্পট ভাইরাসটা আছে সেখান থেকে যদি জাপ পোকা খাদ্য গ্রহণ করে এবং 15 সেকেন্ডের মধ্যে ভাইরাস পোকার দেহে চলে আসে, এবং সাথে সাথে সুস্থ কোনো উদ্ভিদে যদি যায় ওই মাছিটা আবার বসে, তখন হচ্ছে ওই সুস্থ উদ্ভিদেও ওই পেঁপে রিং স্পট ভাইরাসটা হয়। এভাবে এই মাছির মাধ্যমে হচ্ছে এই ভাইরাসটা ছড়ায়। তো তোমরা তাহলে একটু পেপে রিং স্পট ভাইরাসটা এখান থেকে কি গুরুত্বপূর্ণ থাকতে পারে, যে এই আহ, বিজ্ঞানীটা করে নিও। এই বছর আবার বিজ্ঞানী থেকে ভালোই প্রশ্ন আসতেছে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে, যে উদ্ভিদ রোগতত্ত্ববিদ জেনসন 1949 সালে, সাল দরকার নেই, সাল দরকার নেই, জাস্ট বিজ্ঞানীর নামটা এই রোগের নামকরণ করেন রিং স্পট। এই রিং স্পট থেকে গুরুত্বপূর্ণ এটাই ছিল। আর যে নামটা দেখা দিলাম সেটা, আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটি আরএনএ ভাইরাস। শেষ। এরপরে চলো আমরা পরের প্রশ্নে যাই। এখানে বলছে কোনটি সিমবায়োটিক অ্যাসোসিয়েশন। এখন কি তোমরা বলতে পারবে যে সিমবায়োটিক অ্যাসোসিয়েশন মানে কি? এটার মানে হচ্ছে পরজীবিতা। পর পরজীবিতা মানে কোনো জিনিস কোনো জিনিসের উপর নির্ভরশীল হয়ে যে বেঁচে থাকে সেটাকে বলতেছে পরজীবিতা। যেমন হিউম্যান লাইস। এখন লাইস কিন্তু শুধু হিউম্যানে থাকে না, এটা কিন্তু বানর বা মানকির মধ্যেও থাকতে পারে। এরপরে দেখো যে ওয়ার্ম মানে হচ্ছে পোকা, এটা থাকে কোথায়? হিউম্যানে না, এটা একেবারে হিউম্যানের উপর যে পরজীবী তা না, এটাও না, এটাও না। তারপর গট টেপ ওয়ার্ম, টেপ ওয়ার্ম এক ধরনের পোকা, এটা যে গটেই থাকে সেরকম না। আর এগুলো তো আমাদের বইয়ের মধ্যে নাই। আমাদের বইয়ে কি ছাগল আর পোকার কোনো পরজীবীদের কথা উল্লেখ আছে? না, আমাদের বইতে উল্লেখ আছে বিন ব্যাকটেরিয়া, অর্থাৎ বিন অর্থাৎ সিম গাছ। হ্যাঁ, সিম গাছে যে ব্যাকটেরিয়াটা আক্রমণ করে সেটা হচ্ছে বিন ব্যাকটেরিয়া। এখন এই বিন ব্যাকটেরিয়া কি যে আম গাছে আক্রমণ করবে? এই বিন ব্যাকটেরিয়া কখনোই আম গাছে আক্রমণ করবে না, এটা সবসময় সিম গাছে আক্রমণ করবে। এই কারণে এটাকে বলা হয় সিমবায়োটিক অ্যাসোসিয়েশন। সিমবায়োটিক অ্যাসোসিয়েশন দেখে আবার কেউ মনে করে না যে এটা সিম মানে মানে বিন দেখে আবার সিম, এরকম না কিন্তু। মানে সিমবায়োটিক অ্যাসোসিয়েশন মানে হচ্ছে পরজীবিতা। কোন জিনিস কোন জিনিসের উপরে নির্ভরশীল করে যে বেঁচে থাকে সেটাকে বলা হচ্ছে সিমবায়োটিক অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এরপরে দেখো সার্স, ইবোলা, নভেল করোনা, এগুলো কি ধরনের ভাইরাস? এগুলো হচ্ছে ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস মানে কি?
যে একটা পোষক থেকে সে নতুন পোষকে চলে আসে। মনে করো আমি যদি, আচ্ছা দেখে বই থেকেই দেখাই, ইমার্জিং ভাইরাস গুলা বই থেকে দেখে। খেয়াল করো, এই যে জিকা ভাইরাস, এই জিকা ভাইরাস প্রথমে ছিল বানরের রক্তে অর্থাৎ বানরের মধ্যে। এরপর এটা চলে আসছে মানুষের দেহে। হ্যাঁ, বানরের রক্ত বা বানরের শরীর থেকে এই জিকা ভাইরাসটা চলে আসছে মানুষের দেহে। এই যে সে পোষক চেঞ্জ করে ফেলেছে, পোষক মানে হচ্ছে যার মধ্যে ভাইরাস থাকে, পোষক চেঞ্জ করে ফেলেছে, সেটাকে বলে ইমার্জিং ভাইরাস। এখন বানরের রক্ত থেকে মানুষের মধ্যে কেমনে আসছে জানো? এককালে, মানে এটা ধারণা করা হয়, ঠিক নাই, এককালে হচ্ছে এই উগান্ডায়, হ্যাঁ, উগান্ডায় কিছু বন মানুষ ছিল যারা হচ্ছে বানর খাইতো, বানর জবাই করে খাইতো। তো এইভাবে হচ্ছে বানরের রক্ত থেকে মানুষের দেহে আসছে। তো উগান্ডায় বিভিন্ন বন মানুষ আছে, তাদের কাজ এটা, এটা ধারণা করা হয়, এখনো শিওর না। এরপরে যখন মানুষের মধ্যে আসছে, অথবা এই যে মশকির মাধ্যমে যদি হয়, যে মশকি প্রথমে বানরে কামড় দিল, এরপরে হচ্ছে সেইটা, সেই মশকি যখন মানুষকে কামড় দিছে তখন হচ্ছে বানরের রক্ত থেকে বা বানরের মধ্যে থেকে সেই ভাইরাসটা মানুষের দেহে চলে আসছে। ঠিক আছে, এগুলা যেগুলো পোষক চেঞ্জ করে সেগুলোকে বলা হয় জিকা ভাইরাস। এরপরে জিকা ভাইরাস না, সরি, ইমার্জিং ভাইরাস, এগুলোকে বলা হয় ইমার্জিং ভাইরাস। অর্থাৎ যেটা নতুন ইমার্জ করে, যেমন ইবোলা ভাইরাস, এটা কিন্তু আগে ছিল না। তারপর আফ্রিকার যায় একটা নদীর তীরে, একটা নদীর তীরে ইবোলা নামক সেই নদী, সেই নদীটার নাম ছিল ইবোলা। এই নদীর তীরে প্রথম একটা কৃষক মারা যায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে। তাহলে এই যে যে ভাইরাসগুলো আগে ছিল না, হঠাৎ করে উৎপত্তি হয়, সেগুলাকে বলা হয় ইমার্জিং ভাইরাস। অথবা যেগুলা পোষক চেঞ্জ করে, এক পোষক থেকে আর এক পোষকে চলে আসে, সেটাকে বলা হয় ইমার্জিং ভাইরাস। আশা করি বুঝতে পারছো। তারপর যদি আমরা করোনা ভাইরাসের কথা চিন্তা করি, হ্যাঁ, করোনা ভাইরাস কই, এখানে আছে না? করোনা ভাইরাস প্রথমে ছিল কিসের জন্য, বাদুড়ের রোগ মনে হয়, বাদুড় ছিল মেবি এর পোষক, পরে হচ্ছে মানুষে আসছে। এই যে ইমার্জিং ভাইরাস, দেখো এখান থেকে খেয়াল করো। তো খেয়াল করছো এই যে ভিরিয়নটা আমি প্রথমে পড়াই দিছিলাম, ওইটা ঠিক উপরে আছে কিন্তু এই ইমার্জিং ভাইরাস। এই যে দেখো প্রথমে হচ্ছে এই যে যেমন এইচআইভি, এইচআইভি তে নাকি জিকা ভাইরাসে কোনটাতে জানি হচ্ছে মানুষ বানর খেয়েছিল বা কোনোভাবে হচ্ছে এটা মানুষের মধ্যে ছড়াই পড়ছে। তারপরে হচ্ছে এই যে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা, এটার পোষক ছিল প্রথমে পাখি, যেটা হচ্ছে পরে মানুষের মধ্যে বিস্তার লাভ করে। এভাবে অর্থাৎ যেটা এক পোষক থেকে অন্য পোষকে ছড়ায় যায়, প্রথমে ছিল পাখি, বানর অথবা বাদুড় এরকম কিছু, সেটা যখন অন্য পোষকে ছড়ায় যায় তখন সেটাকে বলা হয় ইমার্জিং ভাইরাস। যেমন এখানে দেখো দেওয়াই আছে এইচআইভি, সার্স, নিলে ভাইরাস, ইবোলা ভাইরাস, করোনা ভাইরাস। তো এই যে উদাহরণগুলা এখান থেকে কিন্তু তুমি এমসিকিউটা কমন পেয়ে যাচ্ছ। এরপরে আসো, এরপরে আমরা সলভ করি জাস্ট কোশ্চেন আর এমবিএসটিইউ কোশ্চেন। কোথায়? এই যে জাস্ট বিজ্ঞান, জাস্ট না সরি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ডেঙ্গু ভাইরাস অ্যান্টিজেন NS1 এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে এই যে বইতেই তো আছে, ডেঙ্গু ভাইরাসের মধ্যে গেলে এটা পাবে। অর্থাৎ যে এমসিকিউ পড়বা সেটা কিন্তু বইয়ের কোথায় আছে, তার আশেপাশে কোনো গুরুত্বপূর্ণ লাইন আছে কিনা সেটা বুঝে শুনে নিয়ে পড়বা, বুঝছো? জাস্ট এমনিতে এমসিকিউ মুখস্থ করবা না কেউ, তাহলে কিন্তু লাভ হবে না। শুধু এমসিকিউ মুখস্থ করে লাভ হবে না, কারণ এমসিকিউ যেটা একবার আসছে সেটা আর জীবনেও গুচ্ছে রিপিট হবে না, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলে দিলাম।
যে প্রশ্ন একবার আসছে সেটা জীবনেও গুছিয়ে রিপিট হবে না, গুছিয়ে নতুন প্রশ্ন আসবে। সো কি রিপিট হবে, ওই টপিকটা থেকে তুমি কমন পাইতে পারো, সেই কারণে ওই টপিকটা যেখানে আছে সেইখান থেকে পড়বা, অর্থাৎ ওই টপিকটা আশেপাশে যে লাইনগুলো আছে সেগুলা পড়বা। আচ্ছা, এটা ইয়াতে নাই, বইতে নাই, এটার ফুল নেম, ফুল ফর্মটা হচ্ছে এখানে নাই। এখানে জাস্ট আছে যে রক্ত পরীক্ষায় এনএসআই অ্যান্টিজেন এবং ইমিউনোগ্লোবিন জি এবং ইমিউনোগ্লোবিন এম অ্যান্টিবডি উপস্থিত থাকতে পারে, অথবা তীব্র সংক্রমিত রক্তে অ্যান্টিবডির পরিমাণ 4 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এটা হচ্ছে সেরোলজি বা রোগ নির্ণয়, অর্থাৎ ডেঙ্গুতে যে রোগ নির্ণয় তার একটা ধাপ হচ্ছে সেরোলজি। এছাড়া আছে প্লাটিলেট পরীক্ষা, এখানে অণুচক্রিকার সংখ্যাটা জানতে পারো, সেল কালচার এবং প্রতিকার। তাহলে এখান থেকে আমরা এটা দেখে নিই যে NS1 এর পূর্ণ অর্থ হচ্ছে নিউট্রাল স্ট্রাকচারাল প্রোটিন 1। এগুলা কিন্তু যখন জাস্টে ছিল, অর্থাৎ জাস্ট একা ছিল, তখন হচ্ছে এটা একটু বায়োলজি কঠিন কোশ্চেন করতো, কিন্তু গুচ্ছের বায়োলজি কিন্তু সহজ আসে। তোমরা দেখলেও যে গুচ্ছের আমি যে বায়োলজি কোশ্চেন প্রথমে দেখাইলাম ওগুলো কিন্তু ইজি ছিল। তো পারবা, সমস্যা নাই, বেশি প্রেশার নেবা না, কেউ টেনশন করবা না। নিউট্রাল স্ট্রাকচারাল প্রোটিন 1। এরপর দেখো যে S1 দ্বারা মশকে সংক্রমণের ফলে ক্ষরিত হওয়া প্রোটিন শনাক্ত করার মাধ্যমে ডেঙ্গু শনাক্ত করা হয়। এটা মেবি অন্য কোনো রাইটারের বইতে আছে, আমি ক্লাস শেষে দেখবো নি, যদি আমি অন্য কোনো রাইটারের বইতে এটা পাই তাহলে তোমাদেরকে আমি ছবি তুলে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো যে কোন রাইটার থেকে আসছে, তাহলে তোমরা একটু সজাগ হয়ে গেলে ওই রাইটারের পিডিএফটা একটু পড়ে নিলাম বা দেখে নিলাম। আমি হচ্ছে সলভ করানোর আগে দেখি নাই এমসিকিউ গুলো, যদি দেখতাম তাহলে একটু নোট করে রাখতে পারতাম। আচ্ছা যাই হোক, দেখো আজকে সকাল থেকে হচ্ছে কলেজে ছিলাম, পরে বাসায় আসছি, বৃষ্টি, কারেন্ট নাই, এরপরে হচ্ছে আবার সন্ধ্যা থেকে কাজ শুরু করছি। আচ্ছা দেখো, কোন ব্যাকটেরিয়া পাট পচাতে সাহায্য করে? ক্লস্ট্রিডিয়াম। এটা কিন্তু ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্বের মধ্যে তুমি পেয়ে যাবে। দেখো, ব্যাকটেরিয়াতে যাই আমরা। খেয়াল করো, এই যে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্বটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে আছে হচ্ছে চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণে যে ব্যাকটেরিয়াটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে ব্যাসিলাস মেগাটেরিয়াম। ব্যাসিলাস মেগাটেরিয়াম, মনে রাখো যে আমরা চা কফি যে খাই, এই চা কফি কে বানায় দেয়? আমাদের মা বানায় দেয়। এবং মা তামাক খেতে নিষেধ করে এবং চা কফি বানিয়ে দেয়। সে কারণে মনে রাখো, মা এর এম এ হচ্ছে মেগাটেরিয়াম। মায়ের এম এ হচ্ছে মেগাটেরিয়াম, এম তো হচ্ছে মেগাটেরিয়াম, এভাবে এটা মনে রাখো যে চা কফি তামাক প্রক্রিয়াজাতকরণে ব্যাসিলাস মেগাটেরিয়াম। এরপর হচ্ছে দুগ্ধজাত শিল্পে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস এবং ল্যাক্টোব্যাসিলাস। বাচ্চাদের ওই যে দুধ পাওয়া যায়, ছোট বাচ্চা 1-2 বছরের বাচ্চা যারা হচ্ছে দুধ খায় তাদের তাদের দুধ পাওয়া যায় হচ্ছে ল্যাক্টোজেন। ল্যাক্টোজেন, হ্যাঁ, ল্যাক্টোজেন দুধ পাওয়া যায়। তো একটা মনে হয় অনেকে শুনছো, তো ল্যাক্টো মানেই হচ্ছে দুধ, ল্যাক্টো মানেই হচ্ছে দুধ। তাহলে যেখানে ল্যাকটিস থাকবে, যেমন স্টেপ্টোকক্কাস ল্যাকটিস, ল্যাক্টোব্যাসিলাস, অপশনে যেখানে ল্যাক্টো পাওয়া যাবে বুঝে নিবা যে সেটা দুগ্ধজাত বা মাখন, দই, পনির, ঘোল, ছানা, মানে দুগ্ধজাত যেটা দুধ থেকে হয় সেগুলোই হচ্ছে মানে উত্তর হবে। তো দুগ্ধজাত বললেই তুমি অপশনে দেখবা যে ল্যাক্টো কথাটা কোথায় উল্লেখ আছে, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস অথবা ল্যাক্টো ব্যাসিলাস, খেয়াল করবে যে ল্যাকটোজেন কোথায় উল্লেখ আছে। এরপরে যে এটা যে গুচ্ছে আসলো বা জাস্ট যশোর বিজ্ঞান প্রযুক্তিতে আসছে, যে পাট শিল্পে ব্যবহৃত করা হয় ক্লস্ট্রিডিয়াম। এটা মনে রাখবা এভাবে, ক্লাসে ক্লাসে পাঠদান করানো হয়, ক্লাসে পাঠদান করানো হয়। তো এই ক্লাসেতে, হ্যাঁ, ক্লাসে দিয়ে মনে রাখো ক্লস্ট্রিডিয়াম, ক্লাসে ক্লস্ট্রিডিয়াম। আর এই যে পাঠ, পাঠ, পাঠে মনে রাখো পাট শিল্প, পাঠে মনে রাখো পাট শিল্প, পাঠদান হচ্ছে পাট শিল্প। ঠিক আছে, এরপরে খেয়াল করো,
চামড়া শিল্প। হ্যাঁ, চামড়াতে হচ্ছে ব্যাসিলাস, ব্যাসিলাস ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। তোমরা ব্যাসিলাস পড়বা না, তোমরা পড়বা হচ্ছে বেশি লাশ। তোমরা পড়বা বেশি লাশ, ব্যাসিলাসকে পড়বা বেশি লাশ। তো লাশ কি? লাশে কি থাকে? চামড়া থাকে। লাশে কিন্তু জীবন থাকে না, লাশে শুধু থাকে চামড়া। তো চামড়া শিল্পে ব্যবহার করা হয় বেশি লাশ, মানে বেসিলাস। ঠিক আছে, এটা থেকে এটা মনে, মানে এই জায়গা থেকে একটু মনে রাখো। আর হচ্ছে এখান থেকে হচ্ছে একটা জিনিস মনে রাখো, এই যে এটা মনে রাখো যে ব্যাকটেরিয়াকে বলা হয় প্রাকৃতিক ঝাড়ুদার। আর পয় নিষ্কাশনে যে ব্যাকটেরিয়াটা ব্যবহার মানে উপকারিতা, মানে ভূমিকা রাখে, সেটা হচ্ছে জোগ্লিয়া র্যামিগেরা। আর এই যে এটা তেল অপসারণে, সমুদ্রের পানিতে ভাসমান তেল অপসারণে তেল খাদক ব্যাকটেরিয়া, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সমুদ্রের পানিতে, হ্যাঁ, সমুদ্রে কি বিভিন্ন জাহাজ চলে, সেই জাহাজের ইঞ্জিনে লাগে হচ্ছে তেল, জাহাজের ইঞ্জিনে লাগে তেল। সেই তেলগুলা পড়া যায় কোথায়? সাগরে। তখন কিছু তেল খাদক ব্যাকটেরিয়া আছে, ভালো ব্যাকটেরিয়া, এরা হচ্ছে সাগরের তেলগুলা খায়া সাগরকে পরিষ্কার করে। তো সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে সিউডোমোনাস অ্যারোগিনোসা, সিউডোমোনাস অ্যারিগোনোসা। তো এই দুইটা টপিক এখান থেকে পড়ে রেখ, যেহেতু জাস্টে আসছে, সো ব্যাকটেরিয়া টপিক গুলো এখান থেকে একটু পড়ে নিও। আর একটা জিনিস এখানে, এটা হচ্ছে ভিটামিন তৈরিতে মানুষের অন্ত্রে ইschেরিচিয়া কোলাই এবং অন্যান্য ব্যাকটেরিয়া ভিটামিন বি, ভিটামিন কে, বি2, ফলিক অ্যাসিড, বায়োটিন, এটা মনে রাখবা এভাবে। এই যে ভিটামিনের নামগুলো, একটা হচ্ছে ভিটামিন বি, আর ভিটামিন কে, ভিটামিন বি2, ফলিক অ্যাসিড, বায়োটিন, এটা মনে রাখো এইভাবে। বিবি কে বাটিতে ফল দাও, এটা দিয়ে মনে রাখো। এই যে বিতে হচ্ছে ভিটামিন বি, আরেকটা বি, আরেকটা বিতে হচ্ছে ভিটামিন বি2, আরেকটা কে, কে তে হচ্ছে ভিটামিন কে, বাটিতে হচ্ছে বায়োটিন, ফলে হচ্ছে ফলিক অ্যাসিড। এভাবে হচ্ছে মনে রাখবা যে ভিটামিন তৈরিতে মানুষের অন্ত্রে মানে পেটের মধ্যে ইচরেচিয়া কোলাই বা কোলাই ব্যাকটেরিয়া কিছু ভিটামিন তৈরি করে। মানুষের অন্ত্রে ইচরেচিয়া কোলাই নামক একটা কি বলে, সাহায্যকারী ব্যাকটেরিয়া বা ভালো ব্যাকটেরিয়া, সে হচ্ছে অন্ত্রে কিছু ভিটামিন তৈরি করে। হ্যাঁ, তো এই ভিটামিন গুলার নাম কি বা কি কি ভিটামিন? কে বাটিতে ফল দাও, ভিটামিন বি2, ভিটামিন কে, ফলিক অ্যাসিড, বায়োটিন। তো এখান থেকে একটু পড়লেই আশা করি যদি ব্যাকটেরিয়ার গুরুত্ব থেকে আসে কমন পাবা। এরপর দেখো, নিম্নের কোনটি অ্যান্টিজেন হিসেবে কাজ করে? ক্যাপসিড অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এটা হচ্ছে অণুজীবের ভাইরাসের গঠন আছে না একদম শুরুতে, আমি এখন আর দেখাবো, উপরে আছে ভাইরাসের যে গঠন, ওই গঠনে, মানে ভাইরাসের গঠন যেখানে বলে যে মাঝখানে নিউক্লিক অ্যাসিড থাকে আর আবরণীতে ক্যাপসিড থাকে, সেখানে লেখা আছে যে অ্যান্টিজেন হিসেবে কাজ করে ক্যাপসিড। তোমরা একটু দেখে নিও, দেখে নিয়ে খুঁজলেই পাবা, একদম শুরুতে ভাইরাসের যে ভৌত গঠন সেখানে পাবা। এরপর দেখো 30S এবং 50S আরএনএ মানে কি? এটা হচ্ছে আদি কোষের আরএনএ, আদি কোষের আরএনএ অর্থাৎ আদি আরএনএ, যেটা এটা কই থাকবে? ব্যাকটেরিয়াতে থাকবে আর সায়ানো ব্যাকটেরিয়াতে থাকবে, মনে খেয়াল করো এটা। এই যে কই দেখাবো, জায়গা নেই, এখানে দেখো, খেয়াল করো। এই যে এটা এখানে আছে 30S যোগ 50S, এরা যোগ দিলে কি হবে? 70S হবে, অর্থাৎ এটা আদি কোষী। আর প্রকৃত কোষী হচ্ছে 40S যোগ 60S ইকুয়াল 80S। অনেকের হচ্ছে মনে থাকে না যোগ দেওয়ার সিস্টেমটা, দেখো আমি কিভাবে মনে রাখি। এভাবে মনে রাখো, 3, 5, 7, সবগুলা বিজোড়। 3, 5, 7 সব বিজোড় কিনা? 3, 5, 7
বিজোড়। 4, 6, 8 সবগুলা জোড়। এই হচ্ছে সবগুলা জোড়, সবগুলা জোড়। আর এই যে 30-এর যেগুলা আছে এগুলা হচ্ছে সব বিজোড়, এগুলা হচ্ছে সব বিজোড়। তাহলে 4, 6, 8, 3, 5, 7 সব বিজোড়। 3, 5, 7 আর সবগুলা জোড় 4, 6, 8। আশা করি আর ভুল বানা মনে থাকবে। তো আমরা জানি যে 70s হচ্ছে আদিকোষী, 70s এই যে 70s হচ্ছে আদিকোষী, এই কারণে এটা হবে ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে। এরপর দেখো ব্যাকটেরিয়া কোষে লাইসোজনিক চক্র সম্পন্ন হয় কোনটাতে? লাইসোজনিক হয় হচ্ছে ল্যামডাতে। লাইসোজনিক চক্র হয় হচ্ছে ল্যামডা ফাজ। এই যে বইতে আছে, আমার ল্যাপটপের চার্জ তো কমে আসতেছে, ক্লাস বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এই যে চলে আসছে ওই ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া তো না, ভাইরাস। খেয়াল করো, এই যে এখান থেকে আসছে লাইনটা, লাইটিক চক্র। এই লাইটিক চক্র বা ভাইরুলেন্ট চক্র, এটা হয় হচ্ছে টি সিরিজ যুক্ত ফাজ, অর্থাৎ T2, T4, T6 এগুলাতে। আর লাইসোজনিক চক্র বা টেম্পারেট চক্র এগুলা হয় হচ্ছে ল্যামডা ফাজে। কোথায় হয়? ল্যামডা ফাজে। ল্যামডা ফাজে হয় হচ্ছে লাইসোজনিক চক্র। তো এইখান থেকে হচ্ছে কোশ্চেনটা আসছে। এখন জেনে রাখো যে লাইটিক চক্র কোথায় হয়? টি সিরিজ যুক্ত ফাজে। আর তোমরা যদি লাইটিক চক্র লাইসোজনিক চক্রের ধাপগুলা জানতে চাও তাহলে ওই এইচএসসি এর একাডেমিক ক্লাস আছে এই অধ্যায়ের, সেখান থেকে দেখে নিও। আচ্ছা, এরপর চলো আমরা পরেরটাতে যাই। এখানে বলছে কোন পরজীবীর চলৎ শক্তি নেই, অর্থাৎ কোনটা চলতে পারে না, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের চলৎ শক্তি নেই। ব্যাকটেরিয়ার জিনোম কোথায় থাকে? নিউক্লিয়ারে থাকে। এটা কিন্তু ব্যাকটেরিয়া পড়ার মধ্যে আছে যে ব্যাকটেরিয়ার যে অংশে জিনোম থাকে বা ডিএনএ থাকে সে অংশের নাম হচ্ছে নিউক্লিওয়েড। পড়ে নিও, শুরুতেই আছে ব্যাকটেরিয়ার গঠনের শুরুতে আছে যে অংশে ডিএনএ বা জিনোম থাকে সেটাকে বলে নিউক্লিওয়েড। ভাইরাস সৃষ্ট রোগ নয় কোনটি? হুপিং কাশি, এটা ব্যাকটেরিয়া জনিত রোগ। হুপিং কাশি, ওই যে ডিপিটি একটা টিকা দেওয়া হয়, যে ডিপিটি একটা টিকা দেওয়া হয়, ডিপিটি। তোমার ডিপথেরিয়া, তারপর হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, এগুলা রোগের হচ্ছে টিকা দেওয়া হয়। এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আর বাকিগুলা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এরপরে হেপাটাইটিস সি আবিষ্কৃত হয় কোন সালে? এটা হচ্ছে জাস্ট 15-16 সাল। আচ্ছা যাই হোক, গুচ্ছের জন্য সাল পড়ার দরকার নেই, গুচ্ছে সাল আসবে না, বলে দিলাম। গুচ্ছে সাল আসবে না, গুচ্ছের জন্য সাল করা দরকার নেই। এরপরে লিখছে কোলাই এর জন্য কোনটি সঠিক নয়? এরা ভিটামিন বি উৎপন্ন করে। হ্যাঁ, ওই যে দেখছিলাম বি, বি, কে, এই দুইটাই সঠিক। ইনসুলিন তৈরিতে আহ আচ্ছা ওয়েট, এখানে বলছে যে কোনটি এরা অন্ত্রে ভিটামিন বি তৈরি করে। এরা অন্ত্রে ভিটামিন কে তৈরি করে। আচ্ছা, কোলাইয়ের জন্য কোনটি সঠিক নয়? আমরা তো কিছুক্ষণ আগেই দেখলাম যে ভিটামিন বি তৈরি করে, তাহলে এরা এখানে সঠিক কিভাবে দিল? মেবি এটা ভুল আছে। এই যে আমরা এখানে দেখলাম যে মানুষের অন্ত্রে ইচরেচিয়া কোলাই এবং অন্যান্য ব্যাকটেরিয়া ভিটামিন বি, ভিটামিন কে, এই ভিটামিন গুলা প্রস্তুত করে। তো এইখানে দিলে হচ্ছে এরা অন্ত্রে ভিটামিন বি উৎপন্ন করে। হ্যাঁ ঠিক আছে, ভিটামিন কে উৎপন্ন করে, ঠিক আছে। তো এখানে এ কেন দিছে উত্তর? আর ইনসুলিন তৈরিতে ইকোলাই ব্যবহৃত হয়, ঠিক আছে। কিছু প্রজাতির শিশু ডায়রিয়া তৈরি করে না, এটা ভুল। ডায়রিয়া তৈরি করে না।
উত্তর হবে সি। এটার উত্তর হবে সি। নেটওয়ার্কের বইতে ভুল আছে, উত্তর সি হবে। আচ্ছা দেখো, ম্যালেরিয়ার জীবাণুর অযৌন চক্র অতিবাহিত হয়। অযৌন চক্রটা ঘটে হচ্ছে মানুষে, ঠিক আছে। ম্যালেরিয়াটা তো পড়াইলাম না, তোমরা পড়ে নিও, আশা করি পারবা, সহজ আছে। আর একটা নোট দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের, ওই যে প্রিমিয়াম, এসএস পাঠশালা প্রিমিয়াম যেটা, ওইখানে পাওয়া যাবে বায়োলজি নোটটা, ওইখানে ম্যালেরিয়ার কিছু শর্টকাট নোট দেওয়া আছে, সেখান থেকে পড়ে নিও। আর সর্বাপেক্ষা ক্ষুদ্র ভাইরাস, সব থেকে ক্ষুদ্র ভাইরাস হচ্ছে পোলিও ভাইরাস। দেখো, এই দুইটা দেখাই দিই। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, বাকিগুলা নিজেরা পড়লেই পারবা ইনশাল্লাহ। আর যে কোনো সমস্যা হলে আমাকে নক দিবা, নক দিয়ে জিজ্ঞেস করবা, আমি বুঝাই দিব। কখন আমি কাউকে কোনো জিনিস বুঝাই দিতে, মানে আমাকে যারা নক দাও তারা জানো, এরকম না যে একদম আমার ব্যাচে ভর্তি থাকলে আমি তাকে হেল্প করি। যে কোনো টপিক তুমি বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করলে ইনশাল্লাহ আমি বুঝাই দিব। ক্ষুদ্র ভাইরাস, এগুলা তো বইয়ের শুরুর পর আশা করি পারবা। এই পিডিএফটা আমার উল্টাইতে খুব বিরক্ত লাগতেছে, মানে উল্টাই সাদা হয়ে যায়, দেখা যায় না যে কতটুকু পেজ আসলো। আচ্ছা, আশা করি এটা পারবা। এটা হচ্ছে পোলিও ভাইরাস, যে ক্ষুদ্র ভাইরাস, এটা হচ্ছে একদম শুরুতে, বইয়ের শুরুতে যে দ্বিতীয় পেজ, সেকেন্ড পেজ, অধ্যায়ের শুরুতে দ্বিতীয় পেজে হচ্ছে এটা দেওয়া আছে, কোনটা ক্ষুদ্র ভাইরাস কোনটা ছোট ভাইরাস। আর ম্যালেরিয়ার অযৌন চক্রটা, এটা হচ্ছে ম্যালেরিয়া খুললে তোমরা পেয়ে যাবে, যৌন এবং অযৌন দুইটা চক্র পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। আর যদি পরবর্তী ক্লাস চাও, যদি চাও যে এইভাবে গুচ্ছের জন্য বায়োলজির সবগুলা সাবজেক্ট আমি ক্লাস নেই, এবং আমাদের এসএস পাঠশালার মিম আপু হচ্ছে কেমিস্ট্রির সবগুলা ক্লাস নেবে ইনশাল্লাহ। আর সাদাত ভাইয়া ফিজিক্স এর জন্য নিবে। আর কি থাকে, ম্যাথমেটিক্স এর জন্য আমাদের পরশ দাদা আছে, উনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিতে আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে, তিনি ম্যাথ নিবেন। আর বাংলাটা তো আমি নেওয়ার চেষ্টা করতেছি, বায়োলজির সাথে ফাঁকে ফাঁকে আমি বাংলাও নিব, যেহেতু আমি এখন ফ্রি আছি, বাসায় আছি এই মাসটা। তো আমি আমার সেরাটা দিয়ে গুচ্ছের জন্য দিব। এখন তোমরা নিবা নাকি নিবা না সেটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করে। আর যদি নিতে চাও তাহলে যেটা করতে হবে, ইউটিউবে অবশ্যই লাইক দিবা, ক্লাসটার নিচে লাইক বাটন আছে, একটু লাইক দিয়ে দিও। আর এই ক্লাসটা সবার সাথে শেয়ার করে দিও। তোমার মানে অনেক ফ্রেন্ড আছে, কলেজ লাইফের ফ্রেন্ড বা পাড়া প্রতিবেশী অনেক ফ্রেন্ড আছে যারা অ্যাডমিশন দিবে, গুচ্ছ দিবে, তাদের একটু শেয়ার করে দিও যেন তারা উপকৃত হয়। যেহেতু ফ্রি জিনিস, শেয়ার করে দিতে তো ক্ষতি নাই, সে যদি উপকৃত হয় সেও তোমার জন্য দোয়া করবে, দুই বন্ধু একসাথে চান্স পেয়ে যাবে। এভাবে আসলে মানে সহযোগিতার মাধ্যমে মানুষ এগিয়ে যায়, কখনো প্রতিযোগিতা কাউকে এগিয়ে দিতে পারে না, সহযোগিতার মাধ্যমে মানুষ এগিয়ে যায়। ঠিক আছে, তো আজকের ক্লাসে পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।